আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আমি আজকে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি সেকেন্ড ইয়ারের যারা 21 সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে আজকে যে ক্লাসটা উপস্থাপন করব সেই ক্লাসটা হলো কাজ ক্ষমতা শক্তির উপর, অর্থাৎ তোমাদের যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেই শর্ট সিলেবাসের উপরে আজকের ক্লাসটা নেব। তো এই ক্লাসের এখানে তোমাদের এই কাজ ক্ষমতা শক্তির অধ্যায়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো এই অধ্যায়ে তোমাদের যে সৃজনশীলগুলো দেওয়া আছে, আমি আশা করছি এখন তোমরা এই বই তোমাদের পড়া হয়ে গেছে। এখন তোমরা যে সৃজনশীল প্র্যাকটিস করবে সেই সৃজনশীল প্র্যাকটিস করার জন্য আমি আজকে তোমাদের এই কুমিল্লা বোর্ড 2019 সালের একটা প্রশ্ন এখানে উঠিয়ে রেখেছি বোর্ডে। এই প্রশ্নের সমাধান করে দেবো আজকে। তো এখানে দেখো কুমিল্লা বোর্ড 2019 সাল, তোমরা যদি এই প্রশ্নটা তোমাদের বইতে আবার বা গাইডে যদি তোমরা মিল করতে চাও তাহলে দেখলেও এটা তোমরা বুঝতে পারবে, বা এটার সাথে মিল করলে তোমরা অতি সহজেই, আমার লেখা হয়তো বা বুঝতে একটু সমস্যা হতে পারে, কিন্তু তোমরা এখানে গাইডের সাথে মিলালে তাহলে দেখবে যে খুবই সহজেই বুঝতে পারবে। তো যাই হোক, এই প্রশ্নের আলোকে দেখো এখানে যে উদ্দীপকটা দেওয়া হয়েছে, উদ্দীপকটা সরাসরি এখানে উঠানো আছে। তো এখানে উদ্দীপকের আমি একটু সিরিয়াল মতো পড়ে যাই। দেখো, নিচের চিত্রে দুটি হেলানো তল, অর্থাৎ নিচের যে চিত্রটা, এই চিত্রটা দেওয়া হয়েছে উদ্দীপকে। এই চিত্রে দুটি হেলানো তল, একটা হেলানো তল হচ্ছে এসি আর অপর একটা হেলানো তল বিসি। এই দুইটা হেলানো তল দেখো, এসি এবং বিসি এর শীর্ষবিন্দু সি, অর্থাৎ শীর্ষবিন্দু বলতে আমরা উপরের বিন্দুটাকে বুঝি। তাহলে এই শীর্ষবিন্দু এখানে দেওয়া আছে সি। এর উভয় পার্শ্বে 2 কেজি ভরের, অর্থাৎ এখানে একটা বস্তু দেওয়া হয়েছে লোহার গোলক, যেটা এই পাশে একটা লোহার গোলক দেওয়া হয়েছে। এই দুইটা লোহার গোলকই একই ভরের, অর্থাৎ 2 কেজি ভরের একটি লোহার গোলক অবস্থান দেখানো হলো। তাহলে লোহার গোলক এখানে অবস্থান করে আছে, এইটুকু আমাদের উদ্দীপকে দেওয়া আছে। এর আলোকে দেখো এখানে ক নম্বর প্রশ্নে তোমাদের দেওয়া হয়েছে যে স্থিতিস্থাপক সংঘর্ষ কি। কিন্তু এই প্রশ্নটা তোমাদের আসলে স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে, যে সংঘর্ষের মধ্যে যদি দুইটা বস্তুর মধ্যেকার যদি সংঘর্ষ ঘটে, এরকম ধরনের যে সংঘর্ষের ফলে গতিশক্তির মান এবং ভরবেগের মান যদি অপরিবর্তিত থাকে, অর্থাৎ একই থাকে, এবং এই সংঘর্ষের পর বস্তু দুটি যদি আলাদাভাবে অবস্থান করে, অর্থাৎ যে সংঘর্ষ হলো, সংঘর্ষ হওয়ার পরে বস্তু দুটি যদি অন্য জায়গাতে আবার দুটি একত্রে মিলে থাকতে পারবে না, যদি আলাদা স্থানে অবস্থান করে, তাহলে সেই ধরনের সংঘর্ষকে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ বলি। কিন্তু এটা লিখে দিলাম না, কারণ এই স্থিতিস্থাপক সংঘর্ষটা তোমাদের সিলেবাস বহির্ভূত এই প্রশ্নটা দেওয়া আছে। যেহেতু এখানে বোর্ডের প্রশ্ন উঠানো আছে, তাই এটা অন্য অধ্যায়ের হলেও আগে থেকে এটা যেহেতু দেওয়া আছে এই প্রশ্নে, এই জন্য এখানে উঠানো আছে। তো যাই হোক, এই প্রশ্নটা তোমাদের না পড়লেও চলবে এখন। তো খ নম্বর প্রশ্নে দেখো দেওয়া আছে কি, যে কোনো বস্তুর উপর ক্রিয়াশীল টর্ক কখন শূন্য হয়। আসলে টর্ক কাকে বলে? টর্ক আমরা জানি যে কোনো বস্তুর উপর যে বলের ভ্রামক, বলের ভ্রামককে টর্ক বলা হয়। কিন্তু টর্ককে টাও দ্বারা প্রকাশ করা হয়। আর টর্ক সমান আমরা একটা সূত্র পড়েছি যে টাও সমান আর ক্রস এফ, অর্থাৎ বলের ভ্রামক, বলের ভ্রামককে টর্ক বলে। তাহলে এই সূত্র থেকে দেখো খ নম্বর প্রশ্নে আমরা প্রথম অবস্থায় এটা লিখে নেব। লিখে নেওয়ার পর এখানে দেওয়া আছে যে টর্ক, তো এটা আমরা জানলাম, কিন্তু তোমরা ভেক্টর অধ্যায়ে একটা সংজ্ঞা সূত্র পড়েছ যে এ ক্রস বি, এ ক্রস বি সমান এ বি সাইন থিটা। অনুরূপভাবে যদি আমরা এখন দেখো এই সূত্রের আলোকে যদি আমরা এখন এই অংশটা লিখি, এখানে যদি এই আর ক্রস এফ, অর্থাৎ এটা সমান, তাহলে আমরা লিখতে পারবো আর এফ সাইন থিটা। দেখো এই টর্কের মানটা, টর্ক একটা ভেক্টর, টর্কের মানটা নির্ভর করছে কার উপরে? এখানে আর এফ এবং সাইন থিটার উপরে। কিন্তু এই সাইন থিটা এখানে মান আমরা দেখবো যে কখন শূন্য হবে। এখানে বলা হয়েছে টর্ক কখন শূন্য হয় তা ব্যাখ্যা করতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারছি যে এখানে টর্কের মান
টর্কের মান আর এফ ও সাইন থিটা এর উপরে নির্ভরশীল যেহেতু এই টর্কের মান আর এফ এবং সাইন থিটার উপরে নির্ভর করে, কিন্তু আমরা জানি যে সাইন থিটা এখানে আর এর মান, অর্থাৎ আর কিন্তু ব্যাসার্ধ ভেক্টর, এফ হচ্ছে প্রযুক্ত বল, তাহলে এই দুইটা তো এখানে শূন্য হওয়ার কোনো প্রশ্নই আসতেছে না। তাহলে এখানে আমাদের শূন্য হতে পারে কোনটা? সাইন থিটা। তাহলে এখানে সাইন থিটা অর্থাৎ দেখো নির্ভরশীল, অর্থাৎ দেখো সাইন থিটা এখানে যেহেতু টর্কের মান শূন্য হতে হবে, তাহলে এখানে সাইন থিটা এর মান শূন্য হলে টর্কের মান শূন্য হবে, দেখো তাহলে এখানে আমাদের টর্কের মান যদি শূন্য হতে হয় তাহলে সাইন থিটার মান শূন্য হতে হবে। কিন্তু সাইন থিটার মান কখন শূন্য হয়? আমরা জানি যে সাইন থিটার মান কিন্তু যখন দুটি বস্তুর মধ্যবর্তী কোণ বা দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যে কোনো ক্ষেত্রে যদি শূন্য হয়, অর্থাৎ দেখো এই কোণটা আর এই কোণ কখন শূন্য হয়? যদি এই কোণটা দেখো সাইন 30 ডিগ্রি, তাহলে সেই ক্ষেত্রে সাইন থিটার মান আমরা জানি 30 ডিগ্রি মান হলে সাইন 30 ডিগ্রি সমান হাফ, 45 ডিগ্রি সমান 1/√2, 90 ডিগ্রি সমান 1, কিন্তু সাইন 0 ডিগ্রির মান 0 হয়, অর্থাৎ যখন দুটি ভেক্টর একই দিকে ক্রিয়াশীল থাকে। তাহলে দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল থাকে তাহলে সেই ক্ষেত্রে সাইন থিটার মান শূন্য হয়। তাহলে এখানে বলা হচ্ছে সাইন থিটার মান শূন্য হলেই টর্কের মান শূন্য হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইন থিটা সমান 0 হলে, দেখো সাইন থিটা সমান 0 হলে আর ও এফ এর মধ্যবর্তী কোণ শূন্য হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি সাইন থিটার মান শূন্য হয় তাহলে টর্কের মান শূন্য হবে, আর সাইন থিটার মান কখন শূন্য হবে? যদি আর ও এফ এর মধ্যবর্তী কোণ শূন্য হয়। তাহলে আমরা এখানে বলতে পারলাম যে দেখো সাইন থিটার মান শূন্য হবে কখন? যদি ভেক্টর দ্বয় একই দিকে ক্রিয়াশীল হয়, তাহলে সেই ক্ষেত্রে টর্কের মান শূন্য হবে। এইটুক তোমাদের ব্যাখ্যা এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে, তাই আমরা এইটুক ব্যাখ্যা লিখে দিব। তো প্রশ্নটা হয়ে গেল। তোমরা এখন যদি কেউ চাও এখান থেকে উঠিয়ে নিতে পারো, আমার ভিডিওটা এখানে অফ করে রেখে দিয়ে তোমরা এটা উঠাতে চাইলে সেটা উঠিয়ে নিতে পারো। তো এখন দেখো পরকার গ নাম্বার প্রশ্নে এখন বলা হয়েছে, দেখো যে সি বিন্দুতে গোলক দুটির মোট শক্তি নির্ণয় করো। এখন আমরা তো এটা অধ্যায়টাই হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। তো এখানে যে সি বিন্দুটা আছে, এই সি বিন্দুটাতে এই দুটি গোলক আছে, দুটি গোলকের মোট শক্তি নির্ণয় করতে হবে। কিন্তু একটা গোলক বা যে কোনো বস্তুর মধ্যে আমরা জানি দুই ধরনের শক্তি নিহিত থাকে। তো দুই ধরনের শক্তির মধ্যকার এখন আমরা দেখব যে এই গোলকটা অর্থাৎ এসি বরাবর যে ক্রিয়াশীল, সেই গোলকটার গতিশক্তি প্রথমে মোট শক্তি নির্ণয় করব, তারপরে আবার বিসি বরাবর যে গোলক রয়েছে সেই গোলকের গতিশক্তি নির্ণয় করে গোলকের মোট শক্তিটা যোগ করে দিতে হবে। তো যোগ করে দেওয়ার জন্য এখানে সি বিন্দুতে গোলক দুটি যেহেতু মোট শক্তি নির্ণয় করতে বলা হচ্ছে, তাহলে আমাদের যেহেতু গোলকের মধ্যে শক্তি থাকতে পারে দুই ধরনের, গতিশক্তি এবং বিভব শক্তি, তাহলে আমরা দেখব যে এখানে কোন ধরনের গতিশক্তি আছে বা বিভব শক্তি আছে সেটা নির্ণয় করার ক্ষেত্রে দেখো গ নাম্বার দিয়ে আমরা প্রথম অবস্থায় আমাদের এই দূরত্বটা, অর্থাৎ এখানে কিন্তু গতিশক্তির ক্ষেত্রে আমাদের বেগ প্রয়োজন হয় এবং দূরত্ব প্রয়োজন হয়, কারণ আমরা জানি গতিশক্তি ই সমান হাফ এম ভি স্কয়ার, আর ইপি বিভব শক্তি ইপি বা সমান আমরা জানি এম জি এইচ। তাহলে এখানে দেখো এম এর মান কিন্তু এখানে বলা হচ্ছে যে এই
যে গোলক দুটি দেওয়া আছে প্রত্যেকটারই ভর কিন্তু 2 কেজি আর জি এর মান তো আমরা 9.8 জানি, কিন্তু এই ক্ষেত্রে আমাদের দেখো গতিশক্তির জন্য ভি প্রয়োজন আর বিভব শক্তির জন্য উচ্চতা প্রয়োজন। অর্থাৎ তাহলে আমরা দেখব ডি বিন্দু থেকে সি বিন্দু কত উপরে আছে সেটা নির্ণয় করার জন্য আমাদের দেখো এই ত্রিভুজটা কল্পনাতে নিতে হবে। দেখো এখানে উদ্দীপক অনুসারে দেখো কি পাচ্ছি, এখানে দেখো এসি সমান 20 মিটার, এসি সমান দেওয়া আছে 20 মিটার এবং দেখো কোণ সি এ বি কোণ সমান 20 ডিগ্রি কোণ দেওয়া আছে। যেহেতু 20 ডিগ্রি না, এখানে আসলে একটু আমার ওঠাতে ভুল হয়েছিল, এখানে 30 ডিগ্রি কোণ দেওয়া আছে। তাহলে উদ্দীপকে দেখবে তোমরা এটা মিলিয়ে নিলে তোমরা বুঝতে পারবে। তো এখানে 30 ডিগ্রি কোণ দেওয়া আছে যেহেতু, তাহলে এখানে 30 ডিগ্রি কোণ সি এ বি কোণ সমান 30 ডিগ্রি। তাহলে এই কোণের ক্ষেত্রে এখন আমরা এই লম্ব নির্ণয় করব। দেখো এখন ত্রিভুজ যদি আমরা কল্পনাতে যাই যে ত্রিভুজ এ সি ডি হতে, এই ত্রিভুজ এ সি ডি হতে আমরা দেখতে পাচ্ছি যে দেখো মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি যেহেতু এটা, তাহলে লম্ব এটা অর্থাৎ সিডি এবং অতিভুজ হচ্ছে এসি। তাহলে সাইন থিটাতে আমরা যাব, সাইন থিটা সমান মানে সাইন থিটার জায়গাতে এখানে আবার যেহেতু 30 ডিগ্রি আছে তাই 30 ডিগ্রি লিখে দিলাম। সাইন 30 ডিগ্রি সমান লম্ব ডিভাইডেড অতিভুজ বা সাইন 30 ডিগ্রির মান যেহেতু হাফ, তাহলে এখানে হবে লম্বের মান দেখো দেয়া আছে সিডি, তাহলে এখানে লিখবো সিডি এবং অতিভুজের মান দেয়া আছে এসি বা হাফ সমান সিডি ডিভাইডেড এসি সমান, এখানে যেহেতু 20 দেয়া আছে তাহলে অতএব সিডি এর দৈর্ঘ্য আমরা পেলাম। দেখো সিডি সমান এখানে পাওয়া যাচ্ছে যে যেহেতু এখানে 30 ডিগ্রি কোণ দেওয়া আছে তাহলে এখানে মধ্যবর্তী কোণ এখানে পাচ্ছি আমরা এই দুটোর মধ্যে সিডি সমান 20/2 বা সিডি সমান 10 মিটার। তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে 10 মিটার। তাহলে দেখো এটা যেহেতু আমরা 20 এর সাহায্যে দেখো এখান থেকে আমরা কিন্তু সিডি এর মান পেয়ে গেলাম। সিডি এর মান যখন আমরা পেয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে সিডি এর মান জানলে এখান থেকে আমরা গতিশক্তি বা বিভব শক্তি উভয় নির্ণয় করতে পারবো। তো নির্ণয় করার ক্ষেত্রে এখানে আছে কি তোমার সিডি যেহেতু 10 মিটার আমরা পেয়ে গেছি, তো এখন আবার আমাদের কাজ করতে হবে কি এখানে যেহেতু মোট শক্তি নির্ণয় করার কথা বলা হয়েছে, সুতরাং এখানে দেখবো আমরা যে সিডি সমান আমরা পেলাম কত, এখানে লিখে রাখলাম যে সিডি সমান 10 মিটার। তো এখন অতএব সি বিন্দুতে বিভব শক্তি বা প্রথম বস্তুর বিভব শক্তি ইপি সমান mgh। তাহলে এম এর মান দেখো এখানে দেওয়া আছে আমাদের, যে এম এর মান দেওয়া আছে দেখো 2 কেজি, তাহলে 2 গুণিতক জি মানে 9.8 আর উচ্চতা তো আমরা পেলাম এখানে 10, তাহলে এখানে মোট হচ্ছে 10 দুগুণ 20 গুণিতক 9.8। তাহলে এখানে গুণ করে দিলে আমাদের মান আসবে দেখো 20 গুণিতক 9.8 অর্থাৎ 196। তাহলে এখানে পাচ্ছি 196 জুল। এই পরিমাণ শক্তি নিয়ে আছে বিভব শক্তি, অর্থাৎ প্রথম বস্তুর এই বস্তুটার বিভব শক্তি এখানে আছে। তারপরে আবার দেখো এখানে যদি এটার বিভব শক্তি পেলাম, কিন্তু কোনো বস্তু যখন উপরে আসে তাহলে এই অবস্থায় কিন্তু বস্তুটার গতিশক্তি অর্থাৎ গতিশক্তির ক্ষেত্রে বেগ শূন্য,
অর্থাৎ বেগ যদি শূন্য হয় সেই ক্ষেত্রে কি হবে, আমাদের বেগ শূন্য হলে কিন্তু গতিশক্তি থাকে না, অর্থাৎ তাহলে গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কয়ার, সমান হাফ গুণিতক এম এর মান 2 গুণিতক ভি এর মান যেহেতু শূন্য, সুতরাং এখানে শূন্য পেলাম। তাহলে প্রথম বস্তুর, অতএব প্রথম বস্তুর মোট শক্তি ই সমান আমরা পাচ্ছি, দেখো 196 যোগ 0 সমান 196 জুল। অর্থাৎ দেখো এখানে আমরা কিন্তু এই মোট শক্তি পেলাম 196 জুল, এই পরিমাণ শক্তি পেলাম এই প্রথম বস্তু। এখন আবার দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দেখব, আবার দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দেখো এখানে আসবে কি গতিশক্তি। তাহলে এখানে গতিশক্তির ক্ষেত্রে আবারও দ্বিতীয় বস্তুটাও স্থির আছে, তাহলে গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কয়ার, অর্থাৎ হাফ গুণিতক এটার ক্ষেত্রেও যেহেতু 2 এর মান, এম এর মান 2 আর ভি এর মান 0, তাহলে 0 হয়ে গেল, তাহলে 0। এটার ক্ষেত্রেও কিন্তু গতিশক্তি 0 হচ্ছে। এখন আবার দেখতে হবে আমাদের বিভব শক্তি, তাহলে বিভব শক্তি সমান আর, তাহলে এখানে আবার ধরে নিচ্ছি যে এম জি এইচ, তাহলে এখানকার ক্ষেত্রেও গতিশক্তি হচ্ছে না, বিভব শক্তি হবে 2 গুণিতক 9.8 গুণিতক এইচ এর মান যেহেতু 10 পেয়েছি আমরা, তাহলে 10 অর্থাৎ 196 এত জুল। তাহলে দেখো দ্বিতীয় বস্তুর গতিশক্তি যে পরিমাণ পেলাম, প্রথম বস্তুর গতিশক্তি সেই পরিমাণ পেয়েছে। অতএব তাহলে বস্তু দ্বয়ের মোট শক্তি আমরা লিখব এখন, অতএব বস্তু দ্বয়ের মোট শক্তি সমান 196 যোগ 196 এত জুল। তাহলে এখানে আমাদের মান আসবে, দেখো এই দুইটা যোগ করলে এখানে আসতেছে অর্থাৎ দেখো 196 যোগ 196 সমান 392, অর্থাৎ 392 জুল। এটাই হচ্ছে দুটি বস্তুর মোট শক্তি। তাহলে দুটি বস্তুর মোট শক্তি যেহেতু নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমরা দেখো দুটি বস্তুর মোট শক্তি পেলাম। দেখো সি বিন্দুতে গোলক দুটির মোট শক্তি নির্ণয় করো, তাহলে মোট শক্তির মান আসলো আমাদের 392 জুল। তাহলে এটা গ নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। এখন আমরা তার সাপেক্ষে দেখো ঘ নম্বর প্রশ্নের উত্তরটা করার চেষ্টা করব। দেখো উদ্দীপকের গোলক দুটি একই সাথে মুক্ত করলে, এখন কিন্তু এতক্ষণ আমরা যে হিসাব নিকাশ করলাম সেটাতে কিন্তু এই প্রথম বস্তুর বেগটা মানে সি বিন্দুতে বস্তুর বেগ কিন্তু দুটাই আদি বেগ অর্থাৎ 0 ছিল, কিন্তু এই ক্ষেত্রে আর 0 থাকবে না। এখানে বলা হয়েছে উদ্দীপকের দেখো গোলক দুটি একই সাথে মুক্ত করলে অর্থাৎ ছেড়ে দিলে, তাহলে গোলক দুটি একই সাথে মুক্ত করলে একই সময়ে এবি অর্থাৎ এবি তলে অর্থাৎ সি বিন্দুতে যে গোলক আছে সেটা বি বিন্দুতে, এবং সি বিন্দুতে এই পাশে যে গোলকটা আছে সেটা এ বিন্দুতে, অর্থাৎ এই দুইটা একই সাথে এখানে আসবে কিনা সেটা আমাদের হিসাব করার কথা বলা হয়েছে, অর্থাৎ গাণিতিকভাবে সেটা বিশ্লেষণ করতে হবে। তো সেটা নির্ণয় করার জন্য দেখো আমরা কিভাবে হিসাবটা করব। এখানে ঘ নাম্বার প্রশ্নের উত্তরটা আসবে। এখন এটার জন্য আমাদের একটু চিত্র অঙ্কন করতে হবে। তো চিত্র অঙ্কন করার জন্য দেখো এই চিত্রটাই আমরা এভাবে এঁকে দেব। এখানে দেওয়া আছে দেখো 30 ডিগ্রি কোণ দেওয়া আছে, আর এই সোজা যেটা দেওয়া হয়েছে ডি বিন্দু, আর এই পাশে আছে বি বিন্দু, আর এই পাশে এ বিন্দু, আর এই কোণটার মান দেওয়া হয়েছে 45 ডিগ্রি।
45 ডিগ্রি, আর এটাতে দেওয়া হয়েছে সি বিন্দু, কিন্তু এখানে একটা গোলক, এই জায়গাতে একটা গোলক দেওয়া হয়েছে। কিন্তু এখন যেহেতু আমাদের বলা হয়েছে যে গোলক দুটি একই সাথে পড়বে কিনা, তাহলে দেখো এখানকার দূরত্ব আবার কিন্তু তোমার উদ্দীপকেই উল্লেখ করে দেওয়া হয়েছে যে 20 মিটার। তাহলে 20 মিটার যেহেতু দূরত্ব, এই বরাবর গোলকটা যদি অতিক্রম করতে লাগে, অর্থাৎ এটা প্রথম গোলক 1 নাম্বার দিলাম, আর এটা 2 নাম্বার, তাহলে প্রথম গোলকটা যদি সি বিন্দু থেকে এ বিন্দুতে আসতে চায়, তাহলে তাকে 20 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, অর্থাৎ হেলানো তলে। আর পরের দ্বিতীয় গোলকটা যদি সি বিন্দু থেকে বি বিন্দুতে আসতে হওয়া চায়, তাহলে দেখো কত দূরত্ব অতিক্রম করতে হবে, সেই মানটা কিন্তু এখানে দেয়া নাই, অর্থাৎ এটা আমাদের বের করতে হবে। আর কিন্তু এই কোণের মানটা দেয়া হয়েছে। এখন সেটা বের করার জন্য দেখো এই ত্রিভুজটার এখানে যদি কল্পনা করি আমরা 90 ডিগ্রি পাচ্ছি, এই কোণের মানটা 90 ডিগ্রি, এই কোণের মানটা যেহেতু এই পাশে 90 ডিগ্রি, তাহলে এখানে 45 ডিগ্রি হলে এখানেও 45 ডিগ্রি হবে, কারণ 45 আর 45 90 ডিগ্রি। আর এই পাশে যেহেতু 30 ডিগ্রি আছে, তাহলে এই কোণের মানটা অবশ্যই কত 60 ডিগ্রি বা 60 ডিগ্রি কোণ হচ্ছে। যেহেতু এই দুটি কোণ মিলে আমাদের যেহেতু সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হলে অবশ্যই বাকি দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হতে হবে। তাহলে এখানে যেহেতু 30 ডিগ্রি আছে, তাহলে এটা আমাদের 60 ডিগ্রি হবে। আর এখানে যেহেতু 45 ডিগ্রি আছে, তাহলে এখানেও 45 ডিগ্রি হবে। আর তার সাথে তোমাদের আরেকটা জিনিস জেনে রাখতে হবে, সেটা কি জিনিসটা সেটা দেখো, যদি কোনো বস্তু হেলানো তলে গতিশীল হয়, অর্থাৎ এই দিকে নিচের দিকে পড়তে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বস্তুর ত্বরণটা, আমরা যদি কোনো বস্তু সোজা নিচের দিকে পড়ে, তাহলে ত্বরণ জানি 9.8, অর্থাৎ এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করে থাকি, জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। কিন্তু এটা যদি হেলানো তলে আসে, তাহলে সেই ক্ষেত্রে উপাংশ নিতে হবে, অর্থাৎ কস উপাংশটা ব্যবহার করতে হয়। তো কস উপাংশ ব্যবহারের ক্ষেত্রে আমাদের এখানে আসবে যে জি কস থিটা। তাহলে জি কস থিটা অর্থাৎ কত কোণে পড়ছে সেটার ক্ষেত্রে এখানে, তাহলে এই ক্ষেত্রে ত্বরণের মানটা আসবে কিন্তু আমাদের জি কস 60 ডিগ্রি। আর এই পাশে দেখো বস্তুটা পড়ছে কত 45 ডিগ্রি কোণে, অর্থাৎ জি কস 45 ডিগ্রি। এই দুটো কথা তোমাদের জানতে হবে আগে। তো জানার পরে এখন আমরা নির্ণয় করতে যাব, দেখো যে গোলক দুটি একই সাথে মুক্ত করলে এখানে আসতে কত সময় লাগবে। তাহলে এখানকার ক্ষেত্রে আমরা এই ত্বরণের ক্ষেত্রে কত দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, এই গোলকটার ক্ষেত্রে দেখো আমরা কিন্তু এই বিন্দুতে যখন আসছে সেই ক্ষেত্রে কিন্তু 20 মিটার আমরা পেয়ে গেছি। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে যে বিসি এর দৈর্ঘ্য দেওয়া না থাকার কারণে আমরা বিসি এর দৈর্ঘ্য আগে নির্ণয় করার চেষ্টা করব। তো বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য দেখো এখানে আমাদের কি কাজ করতে হবে। তো বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হলে আমাদের এই ত্রিভুজটার দিকে যেতে হবে। দেখো আবার ত্রিভুজ এখানে আছে বি সি আর ডি, এই দুটো ত্রিভুজ থেকে আমরা দেখো পাচ্ছি এই ত্রিভুজ থেকে, তাহলে কোণ কত ত্রিভুজ হতে কোণ দেখো কোণ দেয়া আছে সিবিডি সমান 45 ডিগ্রি। আর লম্ব যেহেতু আমরা এখানে পেয়ে গেলাম গ হতে লম্ব সমান, লম্ব কি এখানে সিডি দেওয়া আছে, সিডি সমান 10 মিটার। এটা যেহেতু দেওয়া আছে, তাহলে তার সাপেক্ষে এখন আমরা এটা পেলাম 10, আর এটা আমাদের বের করতে হবে। তাহলে লম্ব ডিভাইডেড অতিভুজ কি ত্রিকোণমিতিক অনুপাতে থাকে সেটার আলোকে সূত্র বসাতে হবে। তাহলে এখানে আছে সাইন, যেহেতু সাইন 45 ডিগ্রি আমরা কোণ বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে যে লম্বর মানটা যেহেতু সিডি, তাহলে এখানে বসিয়ে দিলাম সিডি, আর অতিভুজটা হচ্ছে বিসি, তাহলে বিসি বসিয়ে দিলাম। তাহলে সাইন 45 ডিগ্রির মান আমরা জানি 1/√2, এখানে বসিয়ে দিলাম সিডি এর মান আমাদের এখানে গ হতে দেওয়া আছে 10, আর বিসি সমান এখানে বের করব, তাই বিসি লিখে দিলাম।
তাহলে এখানে পাচ্ছি বিসি সমান 10√2। তাহলে এই মানটা আমরা পেলাম বিসি। তাহলে বিসি এর মান কত হলো 10√2। এখন আমাদের কিন্তু অঙ্কটা চলে আসছে যে কিভাবে বের করবো, একটা আমরা লাইনে চলে আসছে। তো এটার ক্ষেত্রে এখন আমাদের যেহেতু বলা হচ্ছে যে এখানে মুক্ত করলে একই সাথে এবি অনুভূমিক তলে পৌঁছাবে কিনা, তাহলে আমাদের সময়টা নির্ণয় করতে হবে এখান থেকে এখানে আসতে আর এখান থেকে এখানে আসতে একই সময় কিনা সেটা নির্ণয় করতে হবে। যেহেতু তো নির্ণয় করার জন্য দেখো এখানে আমরা একটা সূত্র জানি যে কোনো বস্তুর দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে যে সূত্রটা সেটা হচ্ছে এস সমান, এখন আমরা ধরে নিচ্ছি যে প্রথম বস্তুর ক্ষেত্রে প্রথম বস্তুর বা প্রথম গোলক যেহেতু দেওয়া আছে, গোলক লিখে দিই যে গোলকের ক্ষেত্রে সময় সমান t1 আর দ্বিতীয় গোলকের ক্ষেত্রে সময় সমান t2। এখন তাহলে প্রথমটার ক্ষেত্রে এখন আমরা হিসাব করতে চাচ্ছি যে প্রথম গোলকের ক্ষেত্রে, এখন এইটার ক্ষেত্রে কি কি আমাদের জানা আছে দেখো, এখান থেকে যেহেতু বস্তু পড়ে যাচ্ছে তাহলে এই জায়গাটা আদিবেগ অর্থাৎ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড, আর দূরত্ব এস সমান 20 মিটার বা এখানে ওই S1 দিলাম যেহেতু প্রথম বস্তুর ক্ষেত্রে S1 সমান 20 মিটার। আর ত্বরণ এ সমান এখানে আসবে কি জি, এটা যেহেতু আমরা আগেই লিখে রাখলাম যে জি cos 60 ডিগ্রি। এটা এই অঙ্কের ক্ষেত্রে পার্থক্যটাই শুধু এই অংশটা। এটার ক্ষেত্রে প্রায় অনেক ছেলে মেয়েদের সমস্যা হয়ে যায় যে এখানে হেলানো তলে যখন আসছে তখন কিন্তু আসলে যে পরিমাণ ত্বরণ কোনো বস্তু খাড়া উপর থেকে নিচের দিকে পড়তে কাজ করে সেই পরিমাণ ত্বরণ কিন্তু এখানে কাজ করবে না, তাই এখানে cos উপাংশ হিসেবে কাজ করে। তো এখানে তাহলে আমরা পেলাম দেখো এ cos জি cos 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো আমরা তো জানি যে S1 সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কয়ার। এই সূত্রটা আমাদের সবারই জানা আছে, তোমরা যেহেতু গতি অধ্যায়ের এই সূত্রটা ছিল। তো এখানে যেহেতু টি1 সংকেত দেওয়া আছে তাই টি1 লিখলাম আর S1 লিখে দিলাম। তাহলে S1 সমান এখানে যেহেতু ইউ এর মান 0 তাহলে 0 প্লাস হাফ এ এর মান হচ্ছে জি cos থিটা বা জি 60 ডিগ্রি আর টি1 সময় টি1 স্কয়ার, আর S1 এর মান দেওয়া আছে 20 মিটার। তাহলে এখানে বসিয়ে দিলে দেখুন এখান থেকে পাচ্ছি আমরা এই পরের অংশে এখানে 20 থেকে গেল আর এখানে হাফ থাকলো 9.8 আর cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। cos 60 ডিগ্রির মানটা তোমাদের আবার মুখস্থ রাখতে হবে, তাহলে t1 স্কয়ার। এখন দেখো পরের লাইনে আসতেছে, এখানে যেহেতু গুণ করলে 2 দুগুণ 4 হচ্ছে, তাহলে একবারে করে দিলাম t1 স্কয়ার সমান এই 4টা 20 যেহেতু উপরে আছে তাহলে উপরে চলে যাবে, তাহলে 20 গুণিত 4 আর নিচে 9.8। তাহলে এখন যদি আমরা একটু উপরে লিখি একটু, তাহলে এখান থেকে আমরা পাবো দেখো t1, তাহলে t1 স্কয়ার সমান 20 গুণিত 4 ভাগ 9.8। তোমরা ক্যালকুলেটর দিয়ে এটা হিসাব করে নিলে এটা পেয়ে যাবে দেখো 8.163। এখন অতএব t1 সমান এখানে বর্গমূল করলে আমরা পাচ্ছি দেখো 2.85 এত সেকেন্ড। তাহলে দেখো প্রথম বস্তুটা আমাদের এ সি বিন্দু থেকে এ বিন্দুতে আসতে সময় নিয়েছে 2.85 সেকেন্ড। এখন আমরা আবার দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে অনুরূপভাবে হিসাব করব। তো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আবার সময়টা ধরে নেওয়া আছে আমাদের। দেখো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দেখো কি কি আমাদের আছে, ইউ সমান কিন্তু এখানেও 0 যেহেতু দ্বিতীয় বস্তুটাও
তোমাদের প্রথমে যখন গতিশীল অবস্থায় হয়নি সেখান থেকে পড়তে যেহেতু শুরু করেছে, তাহলে আদি বেগটা 0 ছিল, এত মিটার পার সেকেন্ড। আর এখানকার ক্ষেত্রে এ সমান আমরা পাবো জি কস এই উপাংশটা, অর্থাৎ 45 ডিগ্রি। ও কিন্তু 45 ডিগ্রি পেলাম। আর এস সমান এখানে আছে S2 সংকেত দিলাম, তাহলে S2 সমান 10√2। তাহলে আমাদের নির্ণয় করতে হবে T2 সমান হোয়াট। তাহলে এটা থেকে যদি T2 নির্ণয় করতে চাই, তাহলে আমরা জানি S2 সমান U T2 প্লাস হাফ A T স্কয়ার। তাহলে এখানে যেহেতু 0 প্লাস হাফ A বলতে জি কস 45 ডিগ্রি আর T2 তার উপরে স্কয়ার। দেখো এখানে তারপরের অংশটাতে কি এখন আসছে, আর এখানে কিন্তু S2 এর মানও দেওয়া আছে 10√2। তাহলে বা এখান থেকে এই 2টা এখানে গুণ হয়ে গেল, দেখো 2 আর পরের অংশে পাচ্ছি আমরা 10 গুণিত এই 2 আর এই √2, তাহলে গুণ হলে আমরা পাচ্ছি 2 আর √2 সমান জি মানে 9.8 আর cos 45 এর মান 1/√2 আর T2 তার উপরে স্কয়ার। তবে এই সময়টা আমরা আগে লিখে রাখি, T1 এর মান আমরা পেয়েছি 2.85 এত সেকেন্ড, এখানে লিখে রাখলাম। এখন দেখো T2 স্কয়ার সমান আমরা পাবো, যেহেতু এখানে √2 এখানে এসে গুণ হলে 2√2 আর √2 দেখো এখানে হয়ে যাচ্ছে আবার 2, আর এখানে 10 2 20 হয়ে আছে 20, আর এখানকার 2, তাহলে মোট পাচ্ছি আমরা এই পাশে 40 আর এই 9.8 যেহেতু উপরে আছে, তাহলে এখানে 9.8 ভাগ হয়ে যাচ্ছে। তো এখানে ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু তোমরা আবার বাসায় যদি এখানে 1 লাইন বা 2 লাইন যদি তোমরা বেশি করে ক্যালকুলেশন করো, তাহলে দেখবে এই লাইন থেকে এই লাইনটা হয়ে যাচ্ছে, সেটা পেয়ে যাবে। তাহলে এখানে T2 সমান পাচ্ছি আমরা কত, 40 ভাগ 9.8, অর্থাৎ 40 ভাগ 9.8 সমান এখানে 4.0816। এখন রুট করলে এখানে ওদের T2 সমান আমরা পাবো 2.02 এত সেকেন্ড। কিন্তু এখানে দেখো এই বস্তুটা কিন্তু তাড়াতাড়ি পড়ে গেছে, অর্থাৎ এখন যদি আমরা দেখি এত সেকেন্ড এখানে, তাহলে দ্বিতীয় বস্তু অর্থাৎ এই বস্তুটা বি বিন্দুতে আসতে সময় নিয়েছে কত, 2.02 সেকেন্ড, আর এটা সময় নিয়েছে, এখানে একটু মিশিয়ে দিয়ে দেখি যে 2.85 সেকেন্ড। এটা কিন্তু দুইজনের, যেহেতু দুই বস্তুর ক্ষেত্রে সময় আলাদা, সুতরাং তাহলে বস্তুদ্বয় এখান থেকে কিন্তু একসাথে আসতে শুরু করলেও এর সময় যেহেতু বেশি, অর্থাৎ এর সময় কম, তাহলে এই বস্তু আগে বি বিন্দুতে আসবে আর এই বস্তুটা পরে বি বিন্দুতে মানে এ বিন্দুতে পৌঁছাবে। সুতরাং আমরা এখানে বলতে পারবো, দেখো উদ্দীপকের গোলক দুটি একই সাথে মুক্ত করলে, মানে একই সাথে আসতে শুরু করলে একই সময়ে এবি অনুভূমিক তলে পৌঁছাবে কিনা, তাহলে বস্তুদ্বয় একই সাথে অনুভূমিক তলে পৌঁছাতে পারবে না। অর্থাৎ দেখো যেহেতু সময়ের মান এখানে পার্থক্য আছে, তাই আমরা এখানে প্রশ্নের আলোকে লিখে দেব যে সুতরাং বস্তুদ্বয় এবি অনুভূমিক তলে একই সময়ে পৌঁছাতে পারবে না। তাহলে দেখো এই অধ্যায়ে এই কাজ ক্ষমতা শক্তির অধ্যায়ে দেখো এই সৃজনশীলটা কিন্তু আমরা খুব সহজেই ইনশাল্লাহ বুঝে গেলাম। তোমাদের আর আমার ধারণা মতে যে এই সৃজনশীল আর তোমাদের কোনো সমস্যা না থাকারই কথা। তো আমি একদিনে তো আর সবগুলো সৃজনশীল তোমাদেরকে করে দেওয়া সম্ভব না, তো আমি দিনে দিনে তোমাদেরকে যত বেশি পারা যায় সেই অনুসারে আমি এই বিভিন্ন সৃজনশীলের অ্যান্সার করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো তবে তোমরা নিয়মিত আমার ভিডিওগুলো দেখবে, তাহলে দেখবে যে নিয়মিত আস্তে আস্তে যদি তোমরা প্রত্যেক দিনের ভিডিও তোমরা দেখো, তাহলে দেখবে আস্তে আস্তে তোমাদের অবশ্যই সমস্যা যেগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তবে আমি আশা করব তোমরা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখবে, এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।